ভারত ও পাকিস্তানে চলমান উত্তেজনার মধ্যেই নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি এলাকায় পূর্ণ মাত্রায় সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী। সামরিক মহড়া পরিদর্শনে গিয়ে দেশটির সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির বলেছেন, ভারতের যে কোনো দুঃসাহসের দ্রুত জবাব দেয়া হবে। এমন অবস্থায় ভারতকে এই অঞ্চলে বৃহত্তর সংঘাত এড়াতে বলেছে যুক্তরাষ্ট্র। এদিকে কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে টানা অষ্টম রাতের মতো গোলাগুলি চলছে। বিস্তারিত মনিরুজ্জামান বাবু রিপোর্টে। কাশ্মীরের পেহেলগামে হামলা এবং তার জেরে ভারত পাকিস্তানের মধ্যকার উত্তেজনা বেড়েই চলেছে। এর মাঝেই নিয়ন্ত্রণ রেখা এলওসির কাছাকাছি এলাকায় পূর্ণমাত্রায় সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। এতে আধুনিক অস্ত্র নিয়ে দেশটির বিভিন্ন ইউনিটের সেনা ও কর্মকর্তারা অংশ নেন। এছাড়া পাকিস্তানের সেনারা সীমান্তে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। সেনাদের সামরিক মহড়া পরিদর্শনে গিয়ে ভারতকে কড়া ভাষায় হুমকি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির। আইএসপিআর এর বিবৃতিতে বলা হয়েছে, ভারতের যে কোনো দুঃসাহসের দ্রুত জবাব দেওয়া হবে বলে মন্তব্য করেছেন পাক সেনাপ্রধান। ভারতের পক্ষ থেকে মুনিরের মন্তব্য স্পষ্টভাবেই উস্কানিমূলক ও ধর্মীয় বিভাজনমূলক বলা হচ্ছে। ভারতীয় কর্মকর্তারা বলছেন, সময়কাল এবং ভাষ্য উভয়ের মিল উদ্বেগজনক। এই অবস্থায় দুই দেশের সংঘাত এড়াতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে কথা বলেছেন। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র সরকার ভারতের সঙ্গে সংহতি প্রকাশ করে আত্মরক্ষার অধিকারকে সমর্থন করেছে। যদিও কাশ্মীরের হামলার প্রতিক্রিয়া ভারতকে এই অঞ্চলে বৃহত্তর সংঘাত এড়াতে বলেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র চায় না এই হামলার প্রতিক্রিয়া হিসেবে দক্ষিণ এশিয়ায় আরও বড় কোনো সংঘাত ছড়িয়ে পড়ুক। আমাদের আশা, ভারত এমনভাবে প্রতিক্রিয়া জানাবে যাতে এই ঘটনা থেকে বড় কোনো আঞ্চলিক সংঘাত তৈরি না হয়। এদিকে কাশ্মীরে হামলার পেছনে ভারতীয় গোয়েন্দা সংস্থা র জড়িত। টেলিগ্রামে ফাঁস হওয়া এক গোপন নথির বরাত দিয়ে চাঞ্চল্যকর এ দাবি করেছে পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যম। ফাঁস হওয়া গোপন নথির বরাতে প্রকাশিত প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, পেহেলগামের ওই ঘটনাটিকে অমুসলিম জনগোষ্ঠীকে লক্ষ্য করে চালানো হামলা বলে প্রচার চালানোর সুস্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল। পেহেলগামের বৈশরণ উপত্যকায় পর্যটকদের উপর হামলাকারী 4 সন্ত্রাসী এখনও দক্ষিণ কাশ্মীরের জঙ্গলে লুকিয়ে আছে বলে ধারণা করছে ভারতীয় জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। এদিকে কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে টানা অষ্টম রাতের মতো গোলাগুলি চলেছে, তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। মনিরুজ্জামান বাবু, ৭১। জম্মু কাশ্মীরের পেহেলগামে ২৬ জন বেসামরিক নাগরিককে হত্যায় জড়িত প্রত্যেককে ভারত খুঁজে বের করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার দিল্লিতে এক অনুষ্ঠানে এই হুঁশিয়ারি দেন তিনি। পেহেলগামে যারা ঘৃণ্য সন্ত্রাসী হামলা চালিয়েছে তাদের রেহাই দেয়া হবে না। আমরা পেহেলগামে হামলার প্রত্যেক অপরাধীকে খুঁজে বের করব। ভেবো না যে ২৬ জনকে হত্যা করে তোমরা জিতে গেছো। তোমাদের প্রত্যেককে জবাবদিহি করতে হবে, কাউকেই ছাড় দেওয়া হবে না। কাশ্মীরে পেহেলগামে হামলার পর ভারত ও পাকিস্তানের পাল্টাপাল্টি পদক্ষেপে ভুক্তভোগী দুই দেশের সাধারণ মানুষ। পাকিস্তানিদের ভিসা সুবিধা বাতিল করায় বিপাকে পড়েছে বহু পরিবার। অনিশ্চয়তা দেখা দিয়েছে ভারতে পড়তে যাওয়া পাকিস্তানি শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়েও। লোকসানে পড়েছে কাশ্মীরের পর্যটন নির্ভর অর্থনীতি। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। কাশ্মীরের পেহেলগামে হামলার পর থেকেই থমথমে অবস্থা বিরাজ করছে সেখানে। হামলার পর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের ৮৭টি রিসোর্টের মধ্যে ৪৮টি বন্ধ করে দিয়েছে ভারত সরকার। এছাড়া নিরাপত্তা নিয়েও রয়েছে উদ্বেগ। ফলে সেখানে পর্যটকের আনাগোনা কমে গেছে লক্ষণীয় হারে, আর এতে বড় ধরনের লোকসান গুনতে হচ্ছে এই খাতে সংশ্লিষ্ট স্থানীয় ব্যবসায়ীদের। এখানকার হোটেল ব্যবসায়ী, হকার, গাড়ি চালক থেকে শুরু করে ৯০% মানুষের জীবিকা পর্যটন নির্ভর। পর্যটক আসা বন্ধ হয়ে গেলে আমাদের অর্থ উপার্জনের আর কোনো পথ থাকে না। হামলার পর থেকেই বড় ধরনের লোকসান গুনছি আমরা। কাশ্মীরে সন্ত্রাসী হামলার মাসুল গুনতে হচ্ছে ভারত পাকিস্তান দুই দেশের সাধারণ মানুষকে।
ভারত পাকিস্তানি নাগরিকদের ভিসা সুবিধা বাতিল করে দেওয়ায় বিপাকে পড়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন। অনেককেই হতে হয়েছে পরিবার থেকে বিচ্ছিন্ন, স্বামী স্ত্রীর কাছ থেকে, কোলের সন্তান হয়েছে মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন। তারা আবার কবে এক হতে পারবে তা একেবারেই অনিশ্চিত। আমার স্ত্রী অন্তঃসত্ত্বা, সে একা একা কিভাবে পাকিস্তানে সন্তান জন্ম দেবে? কাশ্মীরের হামলায় আমরা কেন ভুক্তভোগী হব? এটাই তো আমাদের কোনো দোষ নেই। অনিশ্চয়তায় পড়েছেন ভারতের ভিসা বাতিল হওয়া পাকিস্তানি শিক্ষার্থীরাও। অনার্স ফাইনাল পরীক্ষা হওয়ার কথা জুন মাসে। চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে সব পরিকল্পনা মিথ্যে হয়ে গেল। 2008 সাল থেকে আমি ভারতে থাকি। এখন ভারত থেকে বের করে দিলে কোথায় যাব? গত 22 এপ্রিল থেকে প্রায় 750 জন পাকিস্তানি পাসপোর্টধারী সীমান্ত পেরিয়ে নিজ দেশে ফিরে গেছে। অন্যদিকে প্রায় 1000 ভারতীয় পাকিস্তান ছেড়ে ফিরে গিয়েছেন ভারতে। সৃষ্টি ঘটক, 71। ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক প্রাণঘাতী হামলার পর ভারত পাকিস্তান উত্তেজনা চরমে পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত রিজওয়ান সাইদ শেখ। মার্কিন সাময়িকী নিউজউইকে প্রকাশিত একটি প্রতিবেদনে জানানো হয়েছে, গত 22 এপ্রিল পেহেলগামে হামলার জন্য পাকিস্তানকে দোষারোপ করলেও এর পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি। অন্যদিকে পাকিস্তানের সামরিক ও বেসামরিক নেতৃত্ব এই অভিযোগ প্রত্যাখ্যান করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। রিজওয়ান সাইদ শেখ বলেন, বিশ্বে শান্তি প্রতিষ্ঠার যে লক্ষ্য নিয়ে ট্রাম্প প্রশাসন কাজ করছে, কাশ্মীর ইস্যু তার জন্য একটি বড় চ্যালেঞ্জ। এখানে কেবল দুই প্রতিবেশী দেশ নয়, বরং পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে যুদ্ধের আশঙ্কা রয়েছে। রাষ্ট্রদূত সাইদ শেখ জানান, আগের যে কোনো সময়ের চেয়ে এবার মার্কিন প্রশাসনের উচিত একটি দীর্ঘস্থায়ী ও কার্যকর শান্তি উদ্যোগ নেওয়া, যেন ভবিষ্যতে এই উত্তেজনা বারবার ফিরে না আসে। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে দেশটির রাষ্ট্রীয় সন্ত্রাস অব্যাহত রয়েছে বলে অভিযোগ উঠেছে। বলা হচ্ছে, 2025 সালের এপ্রিলে সহিংসতা ও দমনপীড়নের আরও একটি উত্থান দেখা গেছে ওই অঞ্চলে। কাশ্মীর মিডিয়া সার্ভিস KMS এর তথ্যের বরাত দিয়ে জিও নিউজ জানিয়েছে, শুধু এপ্রিল মাসেই ভারতীয় বাহিনী 9 জন কাশ্মীরিকে হত্যা করেছে। তাদের মধ্যে 3 জন ভুয়া এনকাউন্টারে বা হেফাজতে থাকা অবস্থায় প্রাণ হারিয়েছেন। KMS কমপক্ষে 2480 জন কাশ্মীরির গণগ্রেপ্তারের বিষয়টি তুলে ধরেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এর মধ্য দিয়ে অঞ্চলটিতে চলমান মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠেছে। পেহেলগামে হামলার পর থেকে সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনাকালে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বেশ কয়েকজনের বাড়িঘর ধ্বংসও করে দিয়েছে ভারতীয় সেনারা। পাকিস্তান নিজেদের আকাশসীমায় ভারতের বিমান চলাচল বন্ধ করে দেয়ায় চরম ক্ষতির মুখে পড়েছে ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। জানা গেছে, পাকিস্তানের ওপর দিয়ে ওড়া বন্ধ হওয়ায় বিকল্প পথে উড়ে যেতে খরচ বহুগুণে বেড়ে যাবে এয়ার ইন্ডিয়ার। বাড়তি জ্বালানি ফ্লাইট চলার সময়ও বাড়াতে হবে। এদিকে যাতায়াতে বেশি সময় লাগলে যাত্রীদের ওপর প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছে এয়ার ইন্ডিয়া। বিমান সংস্থার দাবি, এই অবস্থা চলতে থাকলে বছরে বাড়তি $591 মিলিয়ন খরচ করতে হবে তাদের। আপাতত আগামী 23 মে পর্যন্ত পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকবে বলে জানা গেছে। পাকিস্তানের আকাশসীমা বন্ধের পর বিকল্প পথে চীনের আকাশসীমার গা ঘেঁষে বিমান ওড়ানোর কথাও ভাবছে এয়ার ইন্ডিয়া, কিন্তু তার জন্য চীনের ছাড়পত্র প্রয়োজন, যা নিতে সরকারের সহযোগিতাও চাইছে বিমান সংস্থাটি। ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক প্রাণঘাতী হামলার পর ভারত পাকিস্তান উত্তেজনা চরমে পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত রিজওয়ান সাইদ শেখ। মার্কিন সাময়িকী নিউজউইকে প্রকাশিত একটি প্রতিবেদনে জানানো হয়েছে, গত 22 এপ্রিল পেহেলগামে হামলার জন্য পাকিস্তানকে দোষারোপ করলেও এর পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি। অন্যদিকে পাকিস্তানের সামরিক ও বেসামরিক নেতৃত্ব এই অভিযোগ প্রত্যাখ্যান করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। রিজওয়ান সাইদ শেখ বলেন, বিশ্বে শান্তি প্রতিষ্ঠার যে লক্ষ্য নিয়ে ট্রাম্প প্রশাসন কাজ করছে, কাশ্মীর ইস্যু তার জন্য একটি বড় চ্যালেঞ্জ। এখানে কেবল দুই প্রতিবেশী দেশ নয়, বরং পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে যুদ্ধের আশঙ্কা রয়েছে। রাষ্ট্রদূত সাইদ শেখ জানান, আগের যে কোনো সময়ের চেয়ে এবার মার্কিন প্রশাসনের উচিত একটি দীর্ঘস্থায়ী ও কার্যকর শান্তি উদ্যোগ নেওয়া, যেন ভবিষ্যতে এই উত্তেজনা বারবার ফিরে না আসে।
ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে দেশটির রাষ্ট্রীয় সন্ত্রাস অব্যাহত রয়েছে বলে অভিযোগ উঠেছে। বলা হচ্ছে ২০২৫ সালের এপ্রিলে সহিংসতা ও দমনপীড়নের আরও একটি উত্থান দেখা গেছে ওই অঞ্চলে। কাশ্মীর মিডিয়া সার্ভিস কেএমএস এর তথ্যের বরাত দিয়ে জিও নিউজ জানিয়েছে, শুধু এপ্রিল মাসেই ভারতীয় বাহিনী ৯ জন কাশ্মীরিকে হত্যা করেছে। তাদের মধ্যে ৩ জন ভুয়া এনকাউন্টারে বা হেফাজতে থাকা অবস্থায় প্রাণ হারিয়েছেন। কেএমএস কমপক্ষে ২,৪৮০ জন কাশ্মীরির গণগ্রেপ্তারের বিষয়টি তুলে ধরেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এর মধ্য দিয়ে অঞ্চলটিতে চলমান মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠেছে। পেহেলগামে হামলার পর থেকে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনাকালে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বেশ কয়েকজনের বাড়িঘর ধ্বংসও করে দিয়েছে ভারতীয় সেনারা। পাকিস্তান নিজেদের আকাশসীমায় ভারতের বিমান চলাচল বন্ধ করে দেয় চরম ক্ষতির মুখে পড়েছে ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। জানা গেছে, পাকিস্তানের ওপর দিয়ে ওড়া বন্ধ হওয়ায় বিকল্প পথে উড়ে যেতে খরচ বহুগুণে বেড়ে যাবে এয়ার ইন্ডিয়ার। বাড়তি জ্বালানি ফ্লাইট চলার সময়ও বাড়াতে হবে। এদিকে যাতায়াতে বেশি সময় লাগলে যাত্রীদের ওপর প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছে এয়ার ইন্ডিয়া। বিমান সংস্থার দাবি, এই অবস্থা চলতে থাকলে বছরে বাড়তি $৫৯১ মিলিয়ন খরচ করতে হবে তাদের। আপাতত আগামী ২৩শে মে পর্যন্ত পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকবে বলে জানা গেছে। পাকিস্তানের আকাশসীমা বন্ধের পর বিকল্প পথে চীনের আকাশসীমার গা ঘেঁষে বিমান ওড়ানোর কথাও ভাবছে এয়ার ইন্ডিয়া, কিন্তু তার জন্য চীনের ছাড়পত্র প্রয়োজন, যা নিতে সরকারের সহযোগিতাও চাইছে বিমান সংস্থাটি। সিরিয়ার রাজধানী দামেস্কে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে একটি লক্ষ্যবস্তুতে গতকাল বৃহস্পতিবার রাতে হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার সকালে এই হামলার কথা জানিয়েছেন। বলেছেন, এই হামলা সিরিয়ার শাসক গোষ্ঠীর প্রতি একটি স্পষ্ট বার্তা, আর তা হলো তারা দামেস্কের দক্ষিণে সিরীয় বাহিনী মোতায়েন বা দ্রুজ সম্প্রদায়ের প্রতি কোনো হুমকি মেনে নেবে না। দ্রুজ হল সিরিয়ায় বসবাসরত একটি ক্ষুদ্র ধর্মীয় গোষ্ঠী। ধর্মবিশ্বাসের দিক থেকে তারা ইসলাম ধর্মের একটি শাখা হিসেবে বিবেচিত। দ্রুজদের রক্ষার অঙ্গীকারের কথা বলে ইসরায়েল এ নিয়ে পরপর ২ দিন সিরিয়ায় হামলা চালালো। এর আগে দামেস্কের উপকণ্ঠে ইসরায়েল হামলা চালায়। সম্প্রতি দামেস্কের সাহনায়া শহরে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ৪০ জন নিহত হয়। সে সময় দ্রুজদের ওপর হামলার বিষয়ে সতর্ক করেছিল ইসরায়েল। অন্যদিকে এমন হামলাকে অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ বলে নিন্দা জানায় সিরিয়া। তবে সিরিয়ার এই বিবৃতিতে ইসরায়েলের নাম উল্লেখ করা হয়নি। ইসরায়েলের দখলকৃত জেরুজালেমের দাবানল নিয়ন্ত্রণে এসেছে। টানা ২ দিন পশ্চিম জেরুজালেমের বিভিন্ন বনাঞ্চল জ্বলছিল দাবানলে। এ সময় ইসরায়েলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। এছাড়া আগুন নেভাতে অন্যান্য দেশের সহায়তা চায় তারা। ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস জানিয়েছে, ৩০ ঘন্টারও বেশি সময় পর ফায়ার ফাইটাররা জেরুজালেমের পাহাড়ের দাবানল নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। নতুন করে যেন আর কোনো দাবানল সৃষ্টি না হয় এবং আগুন ছড়িয়ে না পড়ে, সেজন্য ফায়ার ফাইটাররা আরও কয়েক ঘন্টা কাজ করবেন। আগুন এখন নিয়ন্ত্রণে আসায় দাবানলের সূত্রপাত তদন্তের কাজ শুরু করা হবে বলেও জানিয়েছে সংস্থাটি। রোমে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ৪র্থ দফার পরমাণু আলোচনা স্থগিত করা হয়েছে। বিষয়টি বৃহস্পতিবার নিশ্চিত করেছেন ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি জানান, আলোচনার নতুন সময়সূচি নির্ভর করবে ওয়াশিংটনের অবস্থানের ওপর। প্রাথমিকভাবে শনিবার ৩রা মে রোমে এই আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ বিষয়ে মধ্যস্থতাকারী দেশ ওমান জানিয়েছে, লজিস্টিক্যাল কারণে রোমে নির্ধারিত তারিখে আলোচনা সম্ভব হচ্ছে না। এদিকে আলোচনার সঙ্গে সম্পৃক্ত একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র কখনোই রোমে অনুষ্ঠেয় ৪র্থ দফার আলোচনায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করেনি। সূত্রটি আরও জানায়, আলোচনা কখন এবং কোথায় অনুষ্ঠিত হবে তা এখনও নির্ধারিত হয়নি। মাইক ওয়ালসকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে পদচ্যুতি নয়, বরং জাতিসংঘ যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে তাকে মনোনয়ন দিয়েছেন ট্রাম্প। ওয়ালসের শূন্য পদে তার স্থলাভিষিক্ত হবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি তিনি মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করবেন। সোশ্যাল মিডিয়ায় দেয়া এক পোস্টে ট্রাম্প ওয়ালসকে তার কাজের জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং বলেছেন, তার স্থলাভিষিক্ত হবেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, যিনি আমেরিকার শীর্ষ কূটনীতিক হিসেবেও তার দায়িত্ব পালন অব্যাহত রাখবেন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া ঐতিহাসিক খনিজ সম্পদ চুক্তিটি উভয় পক্ষের জন্যই সমান সুযোগ সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যদিও এতে কিয়েভের জন্য কোনো সুনির্দিষ্ট নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া হয়নি বলেও উল্লেখ করেছেন তিনি। ইউরোপীয় ইউনিয়নের চিহ্নিত 34টি গুরুত্বপূর্ণ খনিজের মধ্যে 22টি খনিজ রয়েছে ইউক্রেনে। ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্র বিরল খনিজ চুক্তি সই করায় এখন এসব খনিজ সম্পদে প্রবেশাধিকার পাবে যুক্তরাষ্ট্র। সৃষ্টি ঘটকের রিপোর্ট। Почне прилетати після зйомок чи десь вилажування. রেয়ার আর্থ বা বিরল খনিজ হলো 17টি ধাতুর একটি সমষ্টি, যেগুলো বৈদ্যুতিক গাড়ি, মোবাইল ফোন, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং অন্যান্য ইলেকট্রনিক যন্ত্র তৈরিতে ব্যবহৃত হয়। এসব ধাতুর কোনো কার্যকর বিকল্প নেই। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা 50টি খনিজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। এগুলোর মধ্যে রয়েছে বিরল খনিজ, নিকেল ও লিথিয়াম। এসব গুরুত্বপূর্ণ খনিজ প্রতিরক্ষা, আধুনিক প্রযুক্তি, মহাকাশ গবেষণা এবং পরিবেশ বান্ধব শক্তি উৎপাদনের ক্ষেত্রে খুব দরকারি। ইউক্রেনের সরকারি তথ্য অনুযায়ী ইউরোপীয় ইউনিয়নের চিহ্নিত 34টি গুরুত্বপূর্ণ খনিজের মধ্যে 22টি খনিজ রয়েছে ইউক্রেনে। এর মধ্যে রয়েছে শিল্প ও নির্মাণ সামগ্রী, মূল্যবান ধাতু, ইস্পাত শিল্পের প্রয়োজনীয় উপকরণ ও কিছু বিরল খনিজ। ইউক্রেনের ভূতত্ত্ব ইনস্টিটিউটের তথ্য মতে দেশটিতে ল্যান্থানাম এবং সেরিয়াম নামের বিরল খনিজ রয়েছে, যেগুলো টেলিভিশন ও বাতি তৈরিতে ব্যবহৃত হয়। আছে নিওডিমিয়াম, যা উইন্ড টারবাইন ও বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে ব্যবহৃত হয়। এছাড়া ইরবিয়াম ও ইট্রিয়াম রয়েছে, যেগুলো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও লেজার প্রযুক্তিতে দরকার হয়। ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় পরিচালিত গবেষণা বলছে ইউক্রেনে স্ক্যান্ডিয়ামের মজুদও রয়েছে, তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য গোপন রাখা হয়েছে। বিশ্ব অর্থনৈতিক ফোরাম বলছে ইউক্রেন ভবিষ্যতে লিথিয়াম, বেরিলিয়াম, ম্যাঙ্গানিজ, গ্যালিয়াম, জিরকোনিয়াম, গ্রাফাইট, অ্যাপাটাইট, ফ্লোরাইট ও নিকেলের অন্যতম সম্ভাবনাময় সরবরাহকারী দেশ হতে পারে। ইউক্রেনের ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে সে দেশে ইউরোপের অন্যতম বৃহৎ লিথিয়াম মজুদ রয়েছে, যার আনুমানিক পরিমাণ 5 লাখ মেট্রিক টন। এই লিথিয়াম ব্যাটারি, সিরামিক ও কাঁচ তৈরিতে ব্যবহৃত হয়। ইউক্রেনে টাইটেনিয়ামের মজুদও রয়েছে। এই খনিজ প্রধানত দেশটির উত্তর, পশ্চিম ও মধ্যাঞ্চলে মজুদ রয়েছে। লিথিয়াম পাওয়া যায় মধ্য, পূর্ব ও দক্ষিণ পূর্বাঞ্চলে। ইউক্রেনে প্রচুর পরিমাণে গ্রাফাইট রয়েছে, যা বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি ও পারমাণবিক চুল্লিতে ব্যবহৃত হয়। বিশ্বে গ্রাফাইটের মোট মজুদের প্রায় 20% রয়েছে ইউক্রেনে। এই খনিজের মজুদ দেশটির মধ্য ও পশ্চিমাঞ্চলে। ইউক্রেনে কয়লারও উল্লেখযোগ্য পরিমাণ মজুদ রয়েছে, তবে দেশটির কয়লার বড় অংশ এখন রাশিয়ার দখলে চলে গেছে। খনিজ বিশ্লেষক ও অর্থনীতিবিদেরা বলছেন ইউক্রেনে বর্তমানে বাণিজ্যিকভাবে কোনো বিরল খনি চালু নেই। চীন এখন বিশ্বে এই খাতের এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খনিজের শীর্ষস্থানীয় উৎপাদক। সৃষ্টি ঘটক, 71। অর্থনৈতিক মন্দার শঙ্কায় পড়েছে মার্কিন অর্থনীতি। এই অবস্থায় ট্রাম্প ব্যবসায়ী নেতাদের জানিয়েছেন অর্থনীতি পুনরুদ্ধারে তার আরও একটু সময় প্রয়োজন। সবশেষ প্রান্তিকে যুক্তরাষ্ট্রের অর্থনীতি 3 বছরের মধ্যে প্রথমবারের মতো সংকুচিত হয়েছে বলে জানিয়েছে দেশটির বাণিজ্য দপ্তর। এ বিষয়ে ট্রাম্প বলেন, এই সংকোচনের পরিসংখ্যান ভুল ধারণা তৈরি করছে, কারণ শুল্ক আরোপের আগে অনেক প্রতিষ্ঠান পণ্য আমদানি করে মজুত করেছিল। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্য সংঘাতের মধ্যে নতুন করে আলোচনা শুরুর ইঙ্গিত দিয়েছে বেইজিং। শুক্রবার চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন তারা যুক্তরাষ্ট্রের পাঠানো বাণিজ্য আলোচনার প্রস্তাব মূল্যায়ন করছেন। মুখপাত্র বলেন, চীনের সঙ্গে আলোচনা শুরু করতে যুক্তরাষ্ট্র সম্প্রতি সংশ্লিষ্ট পক্ষগুলোর মাধ্যমে একাধিক বার্তা পাঠিয়েছে। চীন বর্তমানে এই প্রস্তাব মূল্যায়ন করছে, তবে চীন স্পষ্ট করেছে যে কোনো আলোচনা শুরুর আগে যুক্তরাষ্ট্রকে কিছু শর্ত পূরণ করতে হবে। এ বিষয়ে মুখপাত্র বলেন, বাণিজ্য যুদ্ধ একতরফাভাবে যুক্তরাষ্ট্র শুরু করেছে।